আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। মোহাম্মদ ইউনূস একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 2024 সালের 8 আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণা প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। Professor Muhammad Yunus has altered the face of finance and entrepreneurship. As an academic, he struggled with pervading economic theories and their effects on the people of his native Bangladesh. Yearning for a new way of lifting people out of poverty, he revolutionized banking to allow low-income borrowers access to credit. In the process, he has enabled citizens of the world's poorest countries to create profitable businesses, support their families, and help build sustainable communities. In doing so, Muhammad Yunus has unleashed new avenues of creativity and inspired millions worldwide to imagine their own potential. এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই 7 জন ব্যক্তির মধ্যে একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। দুই 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং 2018 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। Conventional bankers always telling me we can't lend money to the poor people. You know why? Because they are not creditworthy. I have heard it millions of times telling me that they are not creditworthy. I wondered, should the banks tell people whether they are creditworthy or not? Or that people should be telling the banks whether they are people-worthy or not? You reverse the whole question. Then you get it. So doing the opposite way, doing the stupid way is not a bad thing. এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন।
তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে। তিনি 1998 সাল থেকে 2021 সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পরিষদেও দায়িত্ব পালন করেন। দুই 2022 সালে তিনি উন্নয়ন আন্দোলনের জন্য ইম্পোর্টস তৈরি করতে গ্লোবাল ইম্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমিও মনে হয় এরকম কোন মহাকাব্যের অংশ হয়ে গেছি, কোন দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। এই অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। এটা একটা দেখার মতো দৃশ্য। আমি কেউ আশা করছিলাম কেউ ছবি টবি তুলবে, ভেতরে তো ছবি তোলার ব্যবস্থা নেই। 2টো নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, একটা ছিল আমার নামে, একটা ছিল গ্রামীণ ব্যাংকের নামে। দুটারই সমান গুরুত্ব, সমান মর্যাদা, কারোর চাইতে কোনোটা কম নয়। একটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না, এটা ইন্ডিপেন্ডেন্ট, দুটোই ইন্ডিপেন্ডেন্ট। তো পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা করতে দুদকে হাজির হয়েছে। এটা আমাদের কপালে হলো। এটা অভিশাপের একটা অংশ। যে অভিশাপ আমরা বহন করে যাচ্ছি, সে অভিশাপে এমন জিনিস হয়েছে যে একটা নোবেল বিজয়ী, এবং নোবেল বিজয়ী হলো যে খুবই সম্পৃক্ত নোবেল বিজয়ী। 2024 সালের 5ই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং 2024 সালের 6ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন। Judiciary is broken, democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization, and the state coffer was plundered by abusing power. রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে দেখা শ্রম কোড লঙ্ঘনের অভিযোগে পরের দিন আপিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহজতর করেছিল। তিনি 2024 সালের 8ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28শে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে। এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান।
1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করে। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। I talk to students in these universities. Somebody say, "Oh, I heard you speak in our university when you came to our university." Which university? It's Georgetown. I said, "My God, why did she come here?" So all some work they are doing there, and all say, "I heard you there." So it's not just in one classroom here; it spreads immediately all over the world.